পৌষ পার্বণ লেখিকা ইরফা মাহানাজ পর্ব 15। পৌষ এখন একদম সুস্থ, পুরো ফিটফাট হয়ে বসে আছে। সুস্থ হবে নাই বা কেন? মধ্যরাত থেকে শুরু করে ভোরের প্রথম প্রহর পর্যন্ত পার্বণ পৌষের সেবা করে গেছে। স্বামীর সেবা পেয়ে একেবারে চাঙ্গা হয়ে গেছে পৌষ। নিজের সেই চঞ্চল চিত্তে ফিরে এসেছে সে। আজ পৌষরা ফিরে যাবে আগামীকালকে, যেহেতু এটা শুরু, তাই এখানেই তাদের ঘোরাঘুরির রীতি টানতে হচ্ছে। ওই মহিলা, নিজের সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? আকস্মিক ভূতের মতো নিজের কানের কাছে কারো কথা বলা শুনে লাফিয়ে ওঠে পোষ। কটমট করে তাকিয়ে পার্বণকে বলে, এভাবে কে ভূতের মতো কথা বলে রে? পোষের দিকে এগিয়ে গিয়ে ওর ফুলে ওঠা নাকের ডগায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, আমি বলি, তুই তো বলবি, কারণ তুই তো সত্যিই ভূত। ঠিক বলেছিস, পেতনির জামাই তো ভূতই হবে। পোষ দিয়ে না কিছু বলতে নিবে, তখনই ওকে থামিয়ে দেয় পার্বণ। বলে, স্টপ ইয়ার, এখন ঝগড়া করতে চাচ্ছি না। তোর সব নিয়েছিস তো? পার্বণের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে পশু আর কথা বাড়ায় না, জানায়, সব নেওয়া শেষ। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। তারপর সবাই পুটি আর শুটকির কাছ থেকে বিদায় নেয়। বিদায়ের সময় পুটি অনেকবার বলে আরও কয়েকটা দিন থেকে যাওয়ার কথা। চৈত্র তাকে বুঝিয়ে সুঝিয়ে বলে। চৈত্র যখন পুটির সাথে ওই ব্যাপারে কথা বলছিল, তখন পাশে দাঁড়ানো ভাদ্র মনে মনে ভাবে, আর থাকতে বললে না আন্টি, দেখা যাবে আপনাদের বাকি খাটও ভেঙে গেছে। এদিকে শুটকি ফুপিয়ে যাচ্ছে, ছেলেটা পার্বণের সাথে খুব মিশে গেছে। পার্বণও তেমন। পার্বণ হচ্ছে এমন ছেলে, যেখানে যাবে সেখানে সবার মন কেড়ে নিবে। সবার সাথে সখ্যতা গড়ার এক অদম্য ক্ষমতা আছে ছেলেটার মাঝে। কিরে বেটা, আর কত কাঁদবি? এই কক্সবাজার সমুদ্র সৈকতের থেকে তো তোর চোখের পানি বেশি। আমার সাথে তো সুনামি বইয়ে দিবি। পার্বণের এরূপ রসিক কথা শুনে কান্নার মাঝেও শুটকি হেসে দেয়। ওর সেই প্রাণবন্ত হাসি মন খুলে দেখে পার্বণ। পার্বণ ভাই, আপনি কিন্তু আসবেন আবার? আবার জিগায়, প্রথম বাসর এখানে সারলাম, আবার প্রথম হানিমুনও এখানেই সারব। প্রথম কথা জোরে বললেও শেষের কথা একদম নিচু আওয়াজে বলে পার্বণ, তাই শুটকি আর শুনতে পায়নি। অতঃপর শুটকির থেকে বিদায় নিয়ে নিজের পোটলা পুটলি নিয়ে হাঁটা লাগায়। চোখের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে অবশেষে দেখতে পায় নিজের হাঁসের বাচ্চা বউকে, যে ব্যাঙের মতো লাফিয়ে সবার আগে আগে হাঁটছে। পার্বণও দেরি করে না, ক্যাঙ্গারুর মতো এক লাফে বউয়ের কাছে চলে যায়। সাধে কি তোকে ভূত বলি? যখন তখন এভাবে কোথা থেকে টপকে পড়িস বলতো? চকচকে 32 পাটি দাঁত বের করে দিয়ে জবাব দিল পার্বণ, যেখান থেকে টপকে পড়ি না কেন, গন্তব্য কিন্তু তুই। বেশ ভাব নিয়ে কথাটা বলে পার্বণ। কপালে পড়ে থাকা মাথার চুলগুলো পেছনের দিকে ঠেলে দেয় সে। পার্বণের কাণ্ড কারখানাগুলো ছোট ছোট চোখ করে পর্যবেক্ষণ করছে পৌষ। তারপর নিজেও হেসে দেয়, বিড়বিড় করে বলে, পাগল ছেলে। পৌষের কানের কাছেই মুখ নিয়ে ফিসফিস করে পার্বণ বলে, একান্তই তোর। একটা ছেলে তার শক্ত মুঠোয় খুব যত্নের সাথে আগলে ধরে আছে একটা মেয়ের হাত। দুজন পাশাপাশি হাঁটছে সমুদ্রের কোল ঘেঁষে। দিনের আলোয় ঝলমলে চারদিক, প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্যে বেষ্টিত। আর এরূপ পরিবেশে দুজন মানব মানবী দুষ্টু মিষ্টি খুনসুটি করতে করতে একে অপরের হাতে হাত রেখে হাঁটছে। এই সুন্দর দৃশ্য ফ্রেমবন্দি করছে পৌষ পার্বণের পিছু হাঁটতে থাকা চৈত্র। মুখ থেকে তার বেরিয়ে আসে, হাই হাই, কারো নজর জানি না লাগে। ভাদ্রও একবার সামনে তাকালো, তার মুখেও সন্তুষ্টির হাসি। বিড়বিড় করে বলল, দোয়া করি তোরা সারা জীবন এভাবে একসাথে থাক। পৌষ পার্বণ ছোট থেকে একসাথে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একজন দূরে গেলে আরেকজন ভ্যা ভ্যা করে কান্না করত। যদিও এখন এরকম করে না, আর এসব কথা মনে নেই। থাকলেও যে ওরা স্বীকার করবে তার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এ কারণে বড়রাও ঠিক করে ওদের বিয়ে দিবে। ছোট পৌষ পার্বণকে তাই ভাদ্র চৈত্রের বিয়ের দিনই বিয়ে পড়িয়ে দেয়। সবাই ভেবে রেখেছিল ওদের বয়স 18 হলে তবেই বিয়ের ব্যাপারটা জানাবে, কিন্তু এর আগে যে এত বড় কাহিনী ঘটে যাবে কে জানতো। এসব ভেবেই ভাদ্রের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। কাকে খুঁজছ? আমাকে বুঝি? চমকে উঠল বনচাপা। পাশে তাকাতেই নজরে এলো হেমন্তের নিষ্পাপ মুখটা। প্রতিদিনের ন্যায় আজকে পরিপাটি নেই ছেলেটা। চুলগুলো উস্কো খুস্কো, চোখ ফোলা ফোলা, মুখে এখনো পানির ফোঁটা লেগে আছে। বোঝাই যাচ্ছে এই ছেলে সদ্য ঘুম থেকে উঠে এসেছে। কিছু একটা ভেবে জিজ্ঞেস করে ফেললো কথাটা, ঘুম থেকে উঠে আসা হয়েছে বুঝি? স্নিগ্ধ প্রাণবন্ত একটা হাসি দিল হেমন্ত। ওর এই হাসি দেখে বুঝি বুকটা ধক করে উঠল বনচাপার। হ্যাঁ, উঠলই তো। নিজের সদ্য জন্মানো এই অনুভূতিটুকু পিষে ফেলল বনচাপা। না, এই ধরনের কোনো অনুভূতি সে জন্মাতে দিবে না।
গলা খাকারি দিল বনচাপা। ওর কাচুমাচু মুখ দেখে নীরবে ঠোঁট কামড়ে আবারও হাসল হেমন্ত, যা সম্পূর্ণই বনচাপার অগোচরে। হ্যাঁ, গতকাল বসন্ত আমার ঘরে ঘুমিয়েছিল। আরও কেমন জানোই তো, সারা রাত বকবক করেছে, যার কারণে ঘুমাতে দেরি, তাই সকালে উঠতেও দেরি। এত এক্সপ্লেনেশনের কিছু নেই, আমি এত কথা জানতে চাইনি। জানি তো। তাহলে এত কথা বলার মানে কি? আমার ভালো লাগে। ফোঁস করে শ্বাস ছাড়ে বনচাপা। কিছু না বলে হাঁটা দিলে হেমন্ত ওর পিছু পিছু যায়। আজ সাইকেল আনেনি, গতদিনও আনেনি। বসন্তের সাইকেল নষ্ট হয়, ও হেমন্তেরটা নিয়ে টানাটানি বাজিয়েছে। এতে অবশ্য হেমন্তের লাভই হয়েছে। এই যে বনচাপার সাথে একই রিক্সায় যেতে পারে। পোষা না থাকায় সাথে সেই দিনের ঘটনার পর হেমন্ত আর বনচাপাকে একা ছাড়ে না। বনচাপাও মানা করে না, কারণ বিপদ আপদের তো কোনো সময় হয় না। হাঁটতে হাঁটতেই হেমন্ত বলে ওঠে, বললে না যে কি, এই যে কাকে খুঁজছ? পথযুগল থেমে গেল বনচাপার। ওকে থামতে দেখে, তারা দেখে হেমন্ত বলল, আরে থেমে পড়লে কেন চাপা? হেমন্তের চোখের দিকে তাকিয়ে বনচাপা বলে, কাউকে খুঁজছিলাম না। তবে তোমার চোখ অন্য কথা বলে কেন? অপ্রস্তুত হয়ে পড়ল বনচাপা, নজর এদিক সেদিক ঘোরাতে থাকে। আসলেই সে হেমন্তের খোঁজ করছিল। এই দুদিনেই অভ্যাস হয়ে গেছে কেমন। তাই আজ যখন সময় পার হয়ে গেলেও হেমন্ত আসছিল না, তখন হেমন্তের বারান্দায় উকিঝুঁকি দিচ্ছিল। হেমন্ত বোধহয় বুঝলো ব্যাপারখানা, তাই প্রসঙ্গ পাল্টে বলল, তাড়াতাড়ি চলো চাপা, দেরি হয়ে যাবে তো। বনচাপাও সম্মতি জানিয়ে হাঁটা দিল হেমন্তের সাথে। আর হেমন্ত আড়ালে মুচকি হাসল।